হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প দ্বিতীয় বসন্ত, লেখা আরেব্বা চৌধুরী, পর্ব সংখ্যা 11। জিসান কাঁপা কণ্ঠে নিজেকে সামলে সেলিম মিয়ার দিকে তাকালো। আঙ্কেল, আমি শুধু একবার, মাত্র একবার কুহুর সঙ্গে দেখা করতে চাই। তারপর আপনি যা বলবেন তাই হবে। আমি আর কোনোদিন ওর সামনে আসবো না। সেলিম মিয়ার মুখের রেখা একটু নরম হলো না। কোন অধিকারে দেখা করতে চাস? যে অধিকার ছিল সেটা তুই নিজের হাতে শেষ করে এসেছিস। আমি আমার মেয়েকে আর তোর সামনে দাঁড় করাবো না। জিসান হঠাৎ বাড়ির সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাকতে শুরু করলো। কুহু, এই কুহু, একবার বের হ প্লিজ। আমার সঙ্গে একটুখানি কথা বলো। দেখো, আমি চলে যাব, শুধু একবার সামনে এসো। তার কণ্ঠ ক্রমশ ভেঙে আসছিল। কুহু জান, এই ডিভোর্সের কাগজগুলো মিথ্যে বলো। তুমি এগুলো ছিঁড়ে ফেলো, আমার কাছে ফিরে এসো। আমি আর কখনো তোমাকে কাঁদাবো না। তোমার সব অভিযোগ মাথা পেতে নেব। তুমি যেমন জীবন চেয়েছিলে ঠিক তেমন জীবন দেব। শুধু আরেকটা সুযোগ দাও আমাকে। তুমি তো আমায় ভালোবাসতে কুহু, বলো। সেই ভালোবাসা কি একটুও বেঁচে নেই? একবার, শুধু একবার আমার দিকে তাকাও। সেলিম মিয়া কঠিন মুখে এগিয়ে এসে দরজাটা জোরে বন্ধ করে দিলেন। ধাম করে দরজাটা বন্ধ হওয়ার শব্দে পুরো উঠোন কেঁপে উঠল। জিসান কিছুক্ষণ স্তব্ধ সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। তারপর আবারও ডাকলো, কুহু, আমি জানি তুমি ভেতরে আছো। একবার বের হও। আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাইবো। তুমি চাইলে আমাকে শাস্তি দাও, থাপ্পড় মারো, ঘৃণা করো, তবু একবার আমার কথা শোনো। উপরে নিজের ঘরের জানালার পর্দার আড়ালে নিশ্চুপ দাঁড়িয়েছিল কুহু। কাঁপতে থাকা আঙ্গুলের পর্দার কোণটা সরিয়ে নিচের দিকে তাকালো। এক মুহূর্তে চোখে পড়ে গেল জিসানকে। সেই পরিচিত মুখ, যে মুখ একদিন তার সমস্ত পৃথিবী ছিল, যে হাত এক সময় তাকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, যে মানুষটার জন্য সে বাবা মা, আত্মীয় স্বজন, সমাজ সবকিছু ছেড়ে বেরিয়ে এসেছিল, আজ সেই একই মানুষ তার কাছে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। চোখের পাতা কেঁপে উঠল, স্মৃতিগুলো ঝড়ের মতো ফিরে এলো। প্রথম হাত ধরা, প্রথম বৃষ্টি, ছোট্ট ভাড়া বাসায় দুজনে মিলে রান্না করা, গর্ভের সন্তানের খবর শুনে জিসানের উচ্ছ্বাস, আর তারপর সেই বন্ধ দরজা, সেই বিশ্বাসঘাতকতা, সেই ধাক্কা, রক্তে ভেসে যাওয়া মেঝে, অনাগত সন্তানের নিথর বিদায়। কুহুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আর দাঁড়িয়ে থাকতে পারল না, ধপ করে মেঝেতে বসে পড়ল। দুই হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে ফুঁফিয়ে কেঁদে উঠল। আজ জিসানের পরিচয় বদলে গেছে। আজ সে একজন প্রতারক, একজন বিশ্বাসঘাতক। তবু হৃদয়ের একটা কোণে অস্বীকার করা যায় না, একসময় এই মানুষটাই ছিল তার সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে আপন ঠিকানা। ভালোবাসা কখনো কখনো ঘৃণায় হারিয়ে যায়, কিন্তু স্মৃতিগুলো এত সহজে মোছা যায় না। আর সেই স্মৃতিগুলোই আজ কুহুকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। বাইরে তখনও জিসানের কণ্ঠ ভেসে আসছে, কুহু প্লিজ, একবার, শুধু একবার বের হও। আমি তোমাকে নিতে আসছি। আমি সব ঠিক করে দেব। কিন্তু কোনো উত্তর এলো না, শুধু জানালার পর্দাটা আবার নেমে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত। পাড়ার মানুষ এক এক ঘরে ফিরল। কেউ জানালা খুলে তাকিয়ে বলল, লোকটা এখনো দাঁড়িয়ে আছে। কেউ দীর্ঘশ্বাস ফেলে বলল, যখন সময় ছিল তখন বুঝলো না, এখন কান্না করে কি হবে। আকাশে এক সময় মেঘ জমলো, গুড়ি গুড়ি বৃষ্টি নেমে এলো। জিসান নড়ল না, তালাকের কাগজগুলো বুকের সঙ্গে চেপে নিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রইল। বৃষ্টির পানি তার শরীর ভিজিয়ে দিচ্ছে, চোখের জল মিশে যাচ্ছে সেই বৃষ্টিতেই। রাত যত গভীর হতে লাগলো ততই তার কণ্ঠ দুর্বল হয়ে এলো।
তবু মাঝে মধ্যে ফিস ফিস করে ডাকছিল, কুহুজান একবার, শুধু একবার। কিন্তু সেই ডাক আর কারো কানে পৌঁছালো না। গোটা রাত কুহুদের বাড়ির সামনে দাঁড়িয়ে কাটিয়ে দিল জিসান। কতবার যে দরজার দিকে তাকিয়েছে তার হিসাব নেই। প্রতিটি শব্দে মনে হয়েছে হয়তো এবার দরজাটা খুলবে, হয়তো কুহু বেরিয়ে এসে বলবে চলো। কিন্তু না, দরজা আর খোলেনি। রাত ফুরিয়ে ভোর হলো। ভোরের আলো ধীরে ধীরে দুপুরের রোদে বদলে গেল। তবু জিসান একই জায়গায় দাঁড়িয়ে রইল। শুকিয়ে যাওয়া ঠোঁট, লালচে চোখ, এলোমেলো চুল। দেখলে বোঝার উপায় নেই লোকটা সারা রাত এক ফোঁটা ঘুমায়নি। অবশেষে দুপুর গড়িয়ে যেতে বুঝলো আজ আর কুহুর দেখা মিলবে না। একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে এলো। যাওয়ার আগে শেষবারের মতো বাড়িটার দিকে ফিরে তাকালো। হয়তো জানালার আড়ালে দাঁড়িয়ে আছে কুহু, হয়তো একবার চোখে চোখ পড়বে, কিন্তু না, সবকিছু নিস্তব্ধ। হতাশ পায়ে সেখান থেকে চলে গেল জিসান। জিসান চলে যেতে মিনারা বেগম ধীরে ধীরে কুহুর ঘরে ঢুকলেন। কুহু জানালার ধারে নিশ্চুপ বসেছিল, চোখ দুটো লাল, অথচ মুখে কোনো অভিব্যক্তি নেই। মিনারা বেগম কিছু না বলে মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। মায়ের স্পর্শ পেয়ে কুহু একবার চোখ তুলল। মিনারা বেগম মৃদু স্বরে বললেন, মনটা খুব অস্থির লাগছে তাই না? কুহু কোনো উত্তর দিল না। তিনি নিজেই রং তুলি, ক্যানভাস আর ব্রাশগুলো ব্যাগে গুছিয়ে দিলেন। যা, পদ্মার পাড়ে গিয়ে আয়। ওই বাচ্চাগুলোর সঙ্গে কিছুক্ষণ থাক। মানুষ যত কষ্টই পাক, ঘরে বন্দি থাকলে কষ্ট আরো বড় হয়ে যায়। কুহু মিনারা বেগমের কথা মতো ব্যাগটা কাঁধে তুলে নিল। পদ্মার দিকে যাওয়ার পথটা আজ কেমন যেন ভারী লাগছে। হাঁটছে ঠিকই, কিন্তু মন যেন বহু দূরে পড়ে আছে। হঠাৎ সামনে এসে কেউ পথ আটকে দাঁড়ালো। মাথা তুলে তাকাতেই কুহুর বুকটা ধক করে উঠল। জিসান, চোখে মুখে অনিদ্রার ছাপ, গালে খোঁচা খোঁচা দাড়ি, পোশাকেও ধুলো লেগে আছে। সে কুহুর সামনে এসে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, কুহু প্লিজ, আর কত শাস্তি দিবে? কুহু কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে এগিয়ে যেতে চাইল। জিসান আবার সামনে এসে দাঁড়ালো। একবার কথা বলো, তুমি চাইলে আমি তরিকে ছেড়ে দেব, সব শেষ করে তোমার কাছে ফিরে আসব। আমরা আবার নতুন করে শুরু করব। এবার আর কোনো ভুল হবে না। কুহুর মুখে কোনো পরিবর্তন নেই। সে যেন শুনছেই না। আবার পাশ কাটিয়ে হাঁটা শুরু করলো। জিসান এবার পিছন পিছন চলতে লাগলো। কুহু, তুমি কিছু বলো, গাল দাও, থাপ্পড় মারো, ঘৃণা করো, কিন্তু এভাবে চুপ থেকো না। তোমার এই নীরবতাই আমাকে মেরে ফেলছে। তবুও কুহু থামলো না, একবারও ফিরে তাকালো না। পদ্মার পাড়ে পৌঁছাতে দূরে সেই বিশাল বটগাছটা চোখে পড়ল। গাছটার নিচে আগের মতোই বসে আছে শেহরিয়ার আরওয়াজ। হাতে ক্যামেরা, মাঝে মধ্যে নদীর ছবি তুলছে। দূর থেকেই তার চোখে পড়ল কুহুর পিছন পিছন একজন অপরিচিত লোক বারবার কিছু বলছে। লোকটার আচরণে স্পষ্ট অস্বস্তি ফুটে উঠল। শেহরিয়ার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। 2-3 পা এগিয়ে সে পরিস্থিতিটা আরো ভালো করে দেখলো। না, মেয়েটা একবারও কথা বলছে না, লোকটা তো পিছু ছাড়ছে না। মুহূর্তে শেহরিয়ার মুখ শক্ত হয়ে গেল। সে দ্রুত এগিয়ে এসে আচমকা জিসানের শার্টের কলার চেপে ধরল। এই, সমস্যা কি আপনার? জিসান হতভম্ব হয়ে গেল। ছাড়ুন আপনি। শেহরিয়ার আর কিছু শুনল না। ধাক্কা মেরে জিসানকে কয়েক কদম পিছনে সরিয়ে দিল। মেয়েদের পেছন পেছন ঘোরার খুব শখ, তাই না? আরে ছাড়ুন, আমার কথাটা তো শুনুন। চুপ। কথা শেষ হওয়ার আগে শেহরিয়ারের একটা ঘুষি গিয়ে পড়ল জিসানের গালে। ঘুষি গিয়ে পড়ল জিসানের গালে। জিসান টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। চারপাশের কয়েকজন মানুষ থমকে দাঁড়িয়ে দৃশ্যটা দেখল। শেহরিয়ার আবার কলার ধরে তাকে টেনে তুলল। রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করার সাহস কোথা থেকে আসে? জিসান কষ্টে বলল, আপনি আগে আমার কথা। আবারও একটা ধাক্কা।
একটা কথাও না। আর একবার ওর পিছনে ঘুরতে দেখলে দাঁত গুনে হাতে ধরিয়ে দেব। জিসান এবার বিস্মিত কণ্ঠে বলল, আপনি কে? শেহরিয়ারের ঠোঁটে তাচ্ছিল্যে হাসি ফুটে উঠল। সে কুহুর দিকে একবার তাকিয়ে আবার জিসানের চোখে চোখ রেখে ধীর স্বরে বলল, আমি। একটু থেমে কলারটা আরো শক্ত করে চেপে ধরল। ওর স্বামী। কথাটা শুনে জিসানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে হ্যারিয়ারের বুকে ঝুঁকে এসে নিচু গলায় বলল, আর একটা কথা, মাইন্ড ইট। আজ শুধু সতর্ক করে দিলাম, পরের বার যদি আমার স্ত্রীর পিছনে এক পাও আসতে দেখেছি, তাহলে নিজের পায়ে হেঁটে ফিরতে পারবেন না। এ কথা বলে সে জিসানের কলার ছেড়ে দিল। জিসান নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। অন্যদিকে কুহু থামেনি। সে চুপচাপ বটগাছের নিচে গিয়ে নিজের ক্যানভাস খুলে বসে পড়ল, যেন এইমাত্র ঘটে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। জিসানকে সেখান থেকে সরে যেতে দেখে শেহরিয়ার নিজের শার্টটা ঠিক করলো। রাগে এখনো তার বুক ওঠানামা করছে। কয়েক মুহূর্ত পর হাঁপাতে হাঁপাতে কুহুর পাশে এসে ধপ করে বসে পড়ল। কুহু তখন নিশ্চুপ ক্যানভাসটা সামনে রেখে রং মেশাচ্ছে, যেন আশেপাশে কিছু ঘটেইনি। শেহরিয়ার এক বোতল পানি এক নিঃশ্বাসে শেষ করার ভঙ্গি করে বলল, উফ, আজ তো ফ্রিতে জিম করে ফেললাম। কুহু নির্বিকার। শেহরিয়ার আবার শুরু করলো, শুনে রাখো, এসব বখাটেদের জন্য শেহরিয়ার আওয়াজ একাই যথেষ্ট। আর কোনোদিন যদি ওই লোকটাকে তোমার আশেপাশে দেখো, শুধু আমাকে একবার স্মরণ করো, দেখবে এমন ভাবে গায়েব করে দেব, পুলিশও খুঁজে পাবে না। কুহু এবার ভ্রু কুঁচকে তাকালো। আপনি কি সব সময় এমন আজেবাজে কথা বলেন? না, সত্য বলতে আপনার সামনে একটু বেশি বলি। কুহু বিরক্ত হয়ে আবার ছবিতে মন দিল। শেহরিয়ার থামার পাত্র নয়। আচ্ছা, তুমি কি জন্ম থেকে এত চুপচাপ, নাকি আমাকে দেখলেই মুখে তালা পড়ে যায়? কোনো উত্তর নেই। শেহরিয়ার ঠোঁট বাঁকিয়ে হেসে আবার বলল, একটা কথা বলো তো, তুমি কি রাগ করে ঘুমাও, নাকি ঘুম থেকে উঠে আগে রাগ করো? কুহুর ধৈর্যের বাঁধ এবার ভাঙতে শুরু করেছে। আপনি কি সারাক্ষণই বকবক করেন? তবে সবার সামনে না। যার উপর মন আটকে যায় তার সামনেই বেশি করি। আপনার কোনো কাজকর্ম নেই? আছে তো। কি কাজ? তোমাকে বিরক্ত করা। বলেই নিজেই হেসে উঠল। কাজটা ফুল টাইম, ওভার টাইমও করি। কুহু এবার তুলি নামিয়ে বিরক্ত গলায় বলে উঠল, উফ, আপনি থামবেন? শেহরিয়ার এক সেকেন্ডও দেরি করল না। মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি ফুটিয়ে বলল, আমি তো তোমাতেই থামতে চাই। কুহু হতবাক হয়ে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। শেহরিয়ার আবার চোখ টিপে বলল, এই যে এত রাগ করে তাকাও, জানো তোমার এই চোখ দুটোই আমার সবচেয়ে বড় সর্বনাশ করছে। কুহু মাথা নেড়ে অসহায়ের মতো বলল, আপনার চিকিৎসা দরকার। ডাক্তার দেখিয়েছি। কি বলেছে? রোগটার নাম নাকি কুহু সিনড্রোম। ওষুধ একটাই। কি? রোগীর পাশে আজীবন কুহু নামের একজনকে রাখতে হবে। কুহু বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলল। মনে হচ্ছিল এই মানুষটার সামনে আর এক মুহূর্ত থাকলেও মাথা ধরে যাবে। রং তুলি গুছিয়ে ব্যাগে ভরতে ভরতে বলল, আপনার কথা শেষ? শেহরিয়ার নিষ্পাপ মুখ করে মাথা নেড়ে বলল, না, তবে আপাতত ইন্টারভাল। কুহু আর এক মুহূর্ত দাঁড়ালো না। ক্যানভাস, রং তুলি সব কাঁধে তুলে নিয়ে বিড়বিড় করে বলল, এই লোকটার বকবকানি শোনার চেয়ে বাসায় গিয়ে একা মন খারাপ করে বসে থাকা অনেক শান্তির। তারপর দ্রুত পায়ে পদ্মার পারে ছেড়ে চলে গেল। শেহরিয়ার অপলক দৃষ্টিতে তার চলে যাওয়া দেখল, ঠোঁটের কোণে মুচকে হাসি। মেয়েটা যত রাগ করে ততই সুন্দর লাগে। বাতাসে উড়ে যাওয়া কুহুর ওড়নার শেষ প্রান্তটুকুও চোখের আড়াল হয়ে গেল। সে ধীরে ধীরে ক্যামেরাটা কাঁধে ঝুলিয়ে বিপরীত দিকে হাঁটা দিল। অন্যদিকে রাস্তার এক কোণে বসে আছে জিসান। পাশের দোকান থেকে এক বোতল পানি কিনে
মুখ ধুয়ে নিল। কপালের ডান পাশটা ফেটে গেছে, শুকিয়ে যাওয়া রক্ত আবার পানিতে ভিজে গড়িয়ে পড়ল। গালটাও ফুলে উঠেছে। বুক, কাঁধ, পিঠ সব জায়গাতেই ব্যথা। ব্যথার চেয়ে বেশি জ্বলছে তার ভেতরটা। ম্লান হেসে নিজের মনেই বলল, ফ্রিতে এমন উত্তম মাধ্যম জীবনে আর কখনো খাইনি। কিন্তু আশ্চর্য বিষয়, আজ এই মাটুকু যেন তার প্রাপ্য বলেই মনে হচ্ছে। ফুটপাতের ধারে বসে অন্যমনস্ক চোখে মানুষের যাওয়া আসা দেখতে লাগলো। কিন্তু মাথার ভেতর বারবার ঘুরে ফিরে আসছে একটাই দৃশ্য, আমি ওর স্বামী। কথাটা যেন কানের ভেতর বারবার প্রতিধ্বনি হচ্ছে। জিসান 2 হাত দিয়ে মুখ ঢেকে বলল, তাহলে কুহু কি সত্যি বিয়ে করে ফেলেছে? প্রশ্নটা বুকের ভেতর কাঁটার মতো বিঁধল। কিন্তু পরক্ষণে আরেকটা প্রশ্ন এসে দাঁড়ালো, যদি ওর স্বামীই হয় তাহলে কুহু ওর সঙ্গে থাকে না কেন? আজ তো কুহু বাবা মায়ের বাড়ি থেকেই বের হলো, তাহলে সে কি আলাদা থাকে নাকি এখনো বিয়ে হয়নি? আবার মনে পড়ল ছেলেটা বিন্দুমাত্র দ্বিধা না করে নিজেকে কুহুর স্বামী বলে পরিচয় দিয়েছিল। এত আত্মবিশ্বাস, তবু জিসানের কপালে ভাঁজ পড়ল। না, কিছু একটা মিলছে না। হঠাৎই আর একটা চিন্তা মাথায় এলো, দুজনের মধ্যে যখন মারামারি হচ্ছিল কুহু তো একবারও এগিয়ে এলো না। যদি সত্যি ছেলেটা মিথ্যা বলে থাকে তাহলে কুহু নিশ্চয়ই প্রতিবাদ করত, বলতো উনি আমার স্বামী নন। কিন্তু কুহু কিছুই বলল না, একবারও না। তাহলে জিসানের বুকের ভিতরটা ধক করে উঠল। না, তাহলে কি সত্যি ওর জীবনে নতুন কেউ এসেছে, নাকি ছেলেটা ওর প্রেমিক? এই ভাবনাটা আসতেই বুকের ভেতর অদ্ভুত এক হিংসা আর অপরাধবোধ একসঙ্গে জেগে উঠল। যে মেয়েটার হাত সে নিজেই ছেড়ে দিয়েছিল, আজ সেই হাত অন্য কারো হাতে চলে যাওয়ার সম্ভাবনাও সে মেনে নিতে পারছে না। মুখ তুলে দূরের আকাশের দিকে তাকালে জিসান, কত নির্মম এই জীবন। যখন যখন কুহু শুধু তারই ছিল, তখন সে তার মূল্য বোঝেনি। আর আজ কুহুর জীবনে অন্য কারো অস্তিত্বের সামান্য আভাসই তার বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।